হাসি আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়, এখানে কোনো ক্যাপাবিলিটিকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো নতুন কন্টেন্ট শুরু করা যাক। তে ঘুম থেকে ওঠো, সকাল 10টা বাজে, কলেজ যেতে হবে। তোমার এই বেপরোয়া জীবনযাপন আমার আর ভালো লাগছে না। ও মাদার ইন্ডিয়া, সকাল সকাল কি শুরু করলে বলো তো? প্রত্যেকদিন সকাল সকাল তোমার এই ভজন শুরু না করলে হয় না? আমি কে পপ লাভার, ভজন লাভার নই। চড়িয়ে গাল লাল করে দেবো। পড়াশোনার নামে নবডঙ্কা, বাবার কলেজ বলে যা ইচ্ছা তাই করে যাচ্ছ, আর জুটিয়েছ কতগুলো বকাটে বন্ধু বান্ধব। মাদার ইন্ডিয়া फ्रेंड्स पे नहीं जाने का, ও লোক আমার জিগার কা টুকরা আছে, বুঝেছো? জিগার কা টুকরা, ওই টুকরাকে টুকরো টুকরো করে মাটিতে পুঁতে দেবো। নিজে যেমন জুটিয়েছ ততগুলো কেমন। শুনেছি সঙ্গদোষে মানুষ বদলায়, আমি বুঝে পাই না তুমি ওদের সঙ্গদোষে বদলেছো না ওরা তোমার সঙ্গদোষে বদলেছে। দেখো এভাবে চলতে থাকলে না তোমার বিয়ে দেওয়া দায় হয়ে যাবে। কি হলো কি, সকাল সকাল মা মেয়েতে কি শুরু করেছো? কি আবার শুরু করব? তোমার এই মেয়েকে বলো এখনো সময় আছে একটু শুধরোতে, নইলে এরপরে কিন্তু কারোর ঘরেও জায়গা হবে না। সারাটাক্ষণ বাউন্ডুলে ছেলেপুলেদের মতো ঘুরে বেড়াচ্ছে। আরে ওর বিয়ে নিয়ে তুমি কেন চিন্তা করছো? ওর বিয়ে তো আমি ঠিক করেই রেখেছি। এতক্ষণ ঝিমোচ্ছিল, তার বাবার কথা শুনে চমকে উঠলো। আরে ইয়ার, বিয়ে ঠিক করে রেখেছো মানে এটা কি? ইয়ার? এখানে তোমার ইয়ার দোস্ত কোথায় পেলে? আরে পাপা তোমাকেই বলছি, আমার বিয়ে ঠিক করে রেখেছো মানে? তোমাকে কয়েকদিন ধরেই বলবো ভাবছি, বলা হয়নি। তোমার যা মতিগতি আমি দেখছি, কলেজ আর টপকাতে পারবে না। তাই জীবনে কিছু করার কোনো আশা তো নেই, তাই বিয়ে করে না হয় সংসারটাই করো। তাই নাকি? তার পাত্রটা কে শুনি? আছে আমার এক বন্ধুর ছেলে, দেখতে শুনতে দারুণ সুন্দর, একেবারে হ্যান্ডসাম ইয়াং ম্যান। কয়েকদিন আগে মিস্টার মিনের পার্টিতে গিয়ে ওরা তোমাকে দেখেছিল, তোমাকে দেখে ছেলের পছন্দ হয়েছে, তাই আমাকে এসে বলে। আর ছেলেকে দেখে আমার আর আপত্তি করার কোনো জায়গায় নেই। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, প্রচণ্ড শিক্ষিত, আর তার থেকেও বড় কথা আমাদের কলেজে কয়েকদিনের মধ্যে প্রফেসর হিসেবে জয়েন করবে। কি প্রফেসর? ক্যান্সেল, তাহলে তো একেবারেই ক্যান্সেল। শোনো বাবা, আমার জন্য মানায় শুধু সিনেমার হিরো, এসব বইয়ে মুখ গুজে বসে থাকা প্রফেসর আমার একেবারেই পছন্দ নয়। হ্যাঁ, তা পছন্দ হবে কেন? নিজে তো কোনোদিন নিজের বইগুলোকে খুলেও দেখোনি। বালাই ষাট, আমি কেন কষ্ট করে বইয়ের পাতা খুলতে যাব? বাবার কলেজে পড়ি এমনি এমনি, আর তাছাড়া সব বইয়ের হ্যাপা আমার পোষাবে না। ঠিক তাই জন্যই কোনো প্রফেসরকে অন্তত আমি বিয়ে করতে পারবো না। তারপর দেখা যাবে ফুলসজ্জার রাতে রোম্যান্স করার বদলে আমাকে বই নিয়ে পড়তে বসিয়েছে। না বাবা না, ওসব রিস্ক আমি নিতে পারবো না। দেখেছো মেয়ের অধঃপতন, বাবা মার সামনে ফুলসজ্জার রোম্যান্সের কথা বলছে। ছি 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 ছি, এই দিন দেখার জন্য আমি বেঁচে আছি। আরে না মাদার ইন্ডিয়া, এর থেকেও দারুণ দিন দেখার জন্য তুমি বেঁচে আছো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এখন সরো দেখি, আমি যাই, ফ্রেশ হতে হবে। তার মানে তুই ওকে বিয়েটা করবি না? না বলে নাচতে নাচতে ওয়াশরুমে চলে গেল। তোমার এই মেয়ের কোনো সুপাত্রে বিয়ে হবে না, বুঝতে পেরেছ? দেখো কোন দিন কোন বকাটাকে ধরে আনবে আর বলবে বাবা আমি ওকে ভালোবাসি। সময় থাকতে মেয়ের রাজ ধরনি, আদর দিয়ে দিয়ে বাদর তৈরি করেছো, তখন বুঝবে ঠেলা। আমার আর ভালো লাগে না এসব বলে জিন সেখান থেকে গজগজ করতে করতে চলে যায়। আর এমিবা আর কি করবে, সেও আস্তে আস্তে সেখান থেকে উঠে নিজের ঘরে চলে যায়। তে ফ্রেশ হয়ে বেরিয়ে রেডি হচ্ছিল, তখনই ফোনটা বেজে উঠলো। ফোনটা রিসিভ করতেই ওপার থেকে একজন বলে উঠলো, কিরে আমরা আটি, মারবো তুমি এক চাটি। আমি আমরা আটি? হ্যাঁ, তাছাড়া আর কি বলবো বল। যাকেই পছন্দ করিস সেই অন্য একজনের হাত ধরে টাটা বাই বাই বলে চলে যায়, আর তুই আটি হয়ে পড়ে থাকিস। তাই এর থেকে কোনো বেটার নাম আমি তোর জন্য আর পাচ্ছি না। দেখ সুগা, মাথা এমনিতেই চড়ে আছে, তুই কিন্তু আমাকে আর জ্বালাস না। কেন, কেসটা কি হয়েছে? হ্যাঁ, একটু ঝেড়ে কাজ দেখি। কি আবার হবে? সকাল সকাল বাবা এসে বলে আমার জন্য নাকি পাত্র দেখেছে। ভাব, আমার জন্য পাত্র? আরে এ তো গুড নিউজ, তোর দ্বারা তো কিছুই হলো না। আজ পর্যন্ত যে কটা ছেলেকে তোর মনে ধরেছে সব কটাই তোকে বুড়ো আঙুল দেখিয়ে কেটে পড়েছে। আঙ্কেলই না হয় দায়িত্বটা নিক। আরে দায়িত্ব নিক, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু পাত্র কি করে জানিস? কি করে? প্রফেসর, তাও নাকি আমাদের কলেজেরই। আমাদের কলেজে কোন প্রফেসর রে? আমাদের কলেজে প্রফেসর মানে তো টাকলা মার্কা, না হলে দাঁত পোকলা, না হলে সব আধবুড়ো। কোন আধবুড়োর সাথে তোর বিয়ে ঠিক হলো? দেখেছিস আবার ফালতু কথা বলছিস। সে এখন আমাদের কলেজে জয়েন করেনি, জয়েন করবে।
ভাবতে পারছিস, আমার পাত্র মানে সে নাকি প্রফেসর, মানে হবু প্রফেসর। ভাবা যায়? যেই আমি, যে কিনা 7 জন্মে বইটাকে ছুঁয়েও দেখে না, তার বর সারাদিন বইয়ে মুখ গুজে থাকা প্রফেসর। কোথায় আমার বর হবে একটু রোম্যান্টিক মার্কা, সারাদিন আমার সাথে রোম্যান্টিক রোম্যান্টিক কথাবার্তা বলবে, তা না, জোগাড় করেছে গোমরামুখ প্রফেসর। হ্যাঁ, যাকে ছাড়, কলেজে আসছিস তো? আরে হ্যাঁ, সেই জন্যই তো ফোনটা করলাম। শুনলাম আজকে নাকি কলেজে কিছু নতুন পাখি আসবে। আমি, জিমিন, উনহো সবাই মিলে পাখি ধরার জন্য খাঁচা তৈরি করছি। তুই এসে খাবারটা দিলেই সম্পূর্ণ হয় সবটা। তারপর সবাই মিলে অপেক্ষা করব পাখি জালে ধরা পড়ার জন্য। উফ, কতদিন কাউকে জ্বালায়নি, মনটা যেন কেমন জ্বালাই জ্বালাই করছে। আচ্ছা ঠিক আছে, রাখ এখন, আমি আসছি। আজ পাখি ধরবই, চেক করেই হোক। আমার এই অফ মুডকে ফ্রেশ আজ করতেই হবে। চল বাই বলেতে রেডি হয়ে খেয়ে দিয়ে কলেজের জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই কলেজে এসে পৌঁছায়। বাইকের চাবিটা ঘোরাতে ঘোরাতে বন্ধুদের দিকে এগিয়ে যায়। আর ওই তো তে চলে এসেছে। কিরে, সুগা কোথায় গেল? কোথায় আবার, শৌচালয়ে গেছে। কি আবার? উফ তে, তুই হাসিস না তো, সমস্ত গুরুত্বপূর্ণ মোমেন্টেই ওর হাগা পায়। ওর এই হাগারক যে কবে যাবে কে জানে। কি এত খায় যে সারাদিন এত হাগে? ওটা পেট না হাগার দোকান? সত্যি ওর যে কি রোগ। আমার তো এখনো তোকে প্রপোজ করার দিনটার কথা মনে পড়লেই হাসি পায়। আই লাভ ইউ বলার আগে টানা 15 বার পটি করে এসেছিল টেনশনের ঠেলায়। তোরা থাম, আমাকে একজন মনে করাস না, মনে পড়লেই মাথাটা গরম হয়ে যায়। কি দেখে যে ওর প্রেমে আমি পড়েছিলাম? কি আবার কার প্রেমে পড়লো? হ্যাঁ, ওই যে চলে এসেছে হেগো রুগী। কি বললি? আমি হেগো রুগী? হ্যাঁ মানছি, একটু এক্সাইটমেন্ট আমার বারবার টয়লেট পায়, তাহলে এভাবে বলতে পারলি তোরা আমায়? উফ তোরা থাম, ওই দেখ মনে হচ্ছে নতুন পাখিরা এসে গেছে। চল চল একটু ওদিকটা এগিয়ে যাই। এরপর ওরা সবাই মিলে গেটের দিকে একটু এগিয়ে এলো। ঠিক তখনই একটা ছেলে গেট থেকে এন্ট্রি নিল। হ্যালো ব্রো। হ্যালো, কলেজে নতুন বুঝি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, নিজের পরিচয়টা দিয়ে ফেলাতে চাবো। আমার পরিচয়? ইয়েস, তোমার পরিচয়। আচ্ছা ঠিক আছে। কুমোরপাড়ার গরুর গাড়ি, পাশের পাড়ায় আমার বাড়ি। গাড়ি চালায় বংশীবদন, আমার বাবার নামটি মদন। হাট বসেছে শুক্রবারে, প্রেমের বাস নিইনি ঘাড়ে। আমার নাম জেহব ভাই, এবার আমি ভিতরে যাই। আরে বাস, কোথায় ছিলিস রে রবীন্দ্রনাথের নাতি? আয় আয় বুকে আয় বাবা, তোর একখান চুমা দিই। এই না নাচ্ছি, গালটা আমার বউয়ের জন্য তুলে রেখেছি। চল আজ থেকে তুই আমাদের দলে, তোকে আমাদের হেভি পছন্দ হয়েছে। এরপর তারা হাসাহাসি করতে করতে নিজেদের ক্লাসে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু হবে। ওরা সবাই বসে গল্পই করছিল, ঠিক তখনই প্রফেসর ক্লাসে এলেন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বসো। আজকে ফার্স্ট ইয়ারের ক্লাসে কি নতুন স্টুডেন্ট এসেছে। এরা সকলেই ট্রান্সফার হওয়া স্টুডেন্ট, তাই তারা একটু দেরিতেই ভর্তি হয়েছে। তাদের সকলের সাথেই তোমাদের আজ পরিচয় করিয়ে দেব। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা এই সকল ছাত্রদের সাথে একটু কোঅপারেট করবে, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। ওকে স্যার। এরপর জেহব সহ আরও 2-1 স্টুডেন্ট স্যারের পাশে গিয়ে দাঁড়ায়। তাদের মধ্যেই একজন স্টুডেন্টের দিকে তের দৃষ্টি আকর্ষণ হয়। ছেলেটি চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছে। সবাই সবার পরিচয় দিচ্ছে। সবশেষে ছেলেটির পালা আসে। ছেলেটি আস্তে আস্তে সবার সামনে এসে দাঁড়ায়। ছেলেটির চোখে চশমা, মুখটা বেশ মায়াবী। ছেলেটা একবার চোখ তুলে সমস্ত ক্লাসের স্টুডেন্টদের দেখতে লাগলো। তারপর স্যারের দিকে তাকালো। তোমার পরিচয়টা দাও। ছেলেটি মাথা নিচু করে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যালো, আমি জাংকুক, জিয়ন জাংকুক বলে ছেলেটা থেমে একটা ঢোক গিলল, আবার স্যারের দিকে তাকালো। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর কিছু বলতে হবে না, যাও নিজের জায়গায় গিয়ে বসো। সেটি হ্যাঁ সূচক নাড়িয়ে নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। আরে বাস, এটা পোলা না পাথরের ডেলা? ভাই রে ভাই, নিজের পরিচয় দিতেই তো 17.5 ঘন্টা লাগিয়ে দিল। 3টে ওয়ার্ড বলতে 3 মিনিট সময় লাগিয়ে দিল। বাপ রে বাপ। শুধু কি তাই, হাঁটছে দেখ।
এ তো ক্লাসরুম থেকে কলেজের গেট পার হতেই একদিন লাগিয়ে দেবে। দেখে মনে হচ্ছে তো পৃথিবীর মানুষই না, পৃথিবীর বাইরে থেকে এসেছে, কোনো ভিন গ্রহের প্রাণী। এরপর স্যার নিজে ক্লাস নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় ক্লাস শেষ হতে। জাংকুক নিজের মতো লিখছে বসে বসে। এতক্ষণ স্যার যেগুলো পড়িয়ে গেলেন। তে আর তার দলবল জাংকুকের সামনে গিয়ে বসলো। হ্যালো মিস্টার স্লো মোশন। জাংকুক আস্তে আস্তে তের দিকে তাকালো। হ্যাঁ 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 হ্যালো। এই তুই কি মানুষ আদৌ? এদিকে আয়তো একটু চেক করি বলে তের হাতটা টান দিয়ে ওকে চেক করতে শুরু করলো। আরে ছাড়ুন, আমি মানুষ। হ্যাঁ সেটাই তো দেখছি, মানে কোনো সুস্থ স্বাভাবিক নর্মাল মানুষ এরকম হয় বলে খাতাটার দিকে তাকালো। বাহ, হ্যান্ডরাইটিংটা তো দারুণ, লেখার ধরন দেখে মনে হচ্ছে পড়াশোনা তো ভালোই, দেখতে শুনতেও মন্দ নোস, শুধু বলে তে ওর দাঁতের দিকে তাকালো। দাঁতের ওটা কি পড়েছিস? জাংকুক মুখে হাত দিল। এই ই কর দেখি। জাংকুক তখনও মুখে হাত দিয়ে রেখেছে। হাতটা সরা দেখা বলে জোর করে হাতটা সরিয়ে দেয়। দেখা দেখা বলছি, নাহলে কিন্তু ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবো। জাংকুক ভয়ে ভয়ে দাঁতটা দেখায়। দাঁতে লক কেন লাগিয়েছিস? আমি তো জানতাম দাঁত উঁচু থাকলে এগুলো লাগানো হয়, কিন্তু তোর দাঁত তো ঠিকই আছে। ইনফ্যাক্ট দাঁতগুলো বেশ সুন্দর। কি সুন্দর সামনের দাঁত দুটো খরগোশের মতন। বাই দেবে, জানিস তো তোকে দেখতেও কিছুটা খরগোশের মতোই লাগে। কিউট পাড়া বলে তে জাংকুকের গালটা টিপে দেয়। জাংকুক কিছুই বলছে না, শুধু অবাক হয়ে দেখেই যাচ্ছে ওদের কাণ্ড। বাকিরা সবাই হাসাহাসি করছে তের সব কাণ্ড দেখে। সবাইকে হাসাহাসি করতে দেখে জাংকুক মুখটা মলিন করে নিচের দিকে তাকিয়ে বসে থাকে। তে সেটা লক্ষ্য করে। এই তোরা ছাড়, মিস্টার স্লো মোশনকে এখন পড়াশোনা করতে দে। চল আমরা একটু ক্যান্টিন থেকে ঘুরে আসি। মিস্টার স্লো মোশন আপনি পড়াশোনা করুন, তবে হ্যাঁ আমি কিন্তু মাঝে মাঝেই আসবো তোমাকে বিরক্ত করতে, কারণ তোমার এই কিউট পাড়া ইনোসেন্ট ফেসটা আমার অনেক পছন্দ হয়েছে, আর তাছাড়া তোমার গালটাও অনেক নরম বলে জাংকুকের গালটা টিপে গালে একটা চুমু দিয়ে তে সেখান থেকে চলে যায়। এদিকে তে হঠাৎ করে জাংকুককে চুমু খায়। জাংকুক নিজের গালটা চেপে ধরে অবাক হয়ে তের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে, কি মেয়ে রে বাবা, চেনে না জানে না হঠাৎ করে গালে চুমু দিয়ে চলে গেল। তবে প্রথমে অবাক হলেও পরে জাংকুকের বেশ ভালো লাগে। গালে হাত দিয়ে একটু নিচকে হাসি দেয়, তারপর আবার পড়াতে মনোযোগী হয়। এভাবে কয়েকটা দিন কেটে গেল। তে জাংকুকের সাথে বাচ্চাদের মতো ট্রিট করে। কখনো এসে গাল টিপে দিচ্ছে, কখনো গালে কিস করছে, আবার কখনো বা দৌড়ে এসে পিঠের ওপর ঝাঁপিয়ে পড়ছে। জাংকুক প্রথম একটু বিরক্ত হলেও এখন এগুলো সরে গেছে। জাংকুক একটু ইন্ট্রোভার্ট, বেশি কথা বলে না, আর বললেও একটা কথা শেষ করতে 17 ঘন্টা সময় লাগে। তবে তে যেন জাংকুকের মনের কথাগুলো ঠিক ধরে ফেলে। জাংকুক কখন কি বলতে চাইছে তে সেটা বুঝতে পারে। তের সাথে ওর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলেও বাকিদের সাথে ও এখনও খুব একটা মিশতে পারেনি। তবে সবাই ওর সাথে বেশ ভালোই ট্রিট করে। এদিকে ওরা একই গ্রুপে থাকতে থাকতে জেহপও তার লাইফ পার্টনার খুঁজে পেয়েছে। ওদের গ্রুপের একটা মেয়ে ন্যান্সিকে জেহপের অনেক পছন্দ। ন্যান্সিও জেহপকে বেশ পছন্দ করতে লেগেছে, যদিও তারা কেউই একে অপরকে বলে উঠতে পারেনি। আর জেহপ হচ্ছে ওদের গ্রুপের কমেডিয়ান, সবাইকে সবসময় হাসিতে মাতিয়ে রাখে। সুগার জিমিন কাপাল হলেও সবসময় টম অ্যান্ড জেরির মতো লড়তেই থাকে। এমনই একদিন জাংকুক ক্যান্টিন থেকে খেয়ে ফিরছিল ক্লাসের দিকে। তখনই তে পিছন থেকে জাংকুকের ঘাটটা জড়িয়ে ধরে। এই যে মিস্টার স্লো মোশন, কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ ক্লাসে, বুঝতে পেরেছি, তোমাকে আর কষ্ট করে বলতে হবে না। তোমার থেকে আর কী বা আশা করা যায়? ক্যান্টিন, না হয় লাইব্রেরি, না হয় ক্লাস। আমি বা কেন যে তোমাকে জিজ্ঞাসা করি? যাকে আজকে আর ক্লাসে যেতে হবে না, আজকে তুমি আমার সাথে চলো। বলছি কোথায়? আমাদের ফ্রেন্ড ন্যান্সির আজকে বার্থডে, আমরা সবাই মিলে সেলিব্রেট করব, চলো তো এবার। আমার একদিন ক্লাস না করলে কিচ্ছু হবে না, চলো বলে জাংকুকের হাত ধরে টানতে টানতে সেখানে নিয়ে গেল। জানো তো, সবসময় পড়াশোনা নিয়ে থাকলে হয় না, কখনো কখনো বন্ধু বান্ধবের সাথে একটু মজাও করতে হয়।
তোমাকে দেখে মনে হয় তুমি কখনো বন্ধু বান্ধবের সাথে খুব একটা মেশোনি, তাই হয়তো তুমি এতটা কম কথা বলো বা কথা বলতে শাই ফিল করো। একবার চলো আমাদের সাথে, দেখবে আমরা কত মজা করি সারাদিন। বলতে বলতে তারা সে জায়গায় এসে পৌঁছায়। ন্যান্সির বার্থডে উপলক্ষে তারা কেক কাটে আর অনেক মজা করতে থাকে। জাংকুক শুধু চুপচাপ দেখছে, ও কি বলবে বা কি করবে সেটাই বুঝতে পারছে না। তে এসে জাংকুককে কেকটা খাইয়ে দিয়ে জাংকুকের 2 গালে কেকটা মাখিয়ে দেয় আর খিলখিলিয়ে হেসে ওঠে। জাংকুক একদৃষ্টে তার হাসির দিকেই তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে কেন আছো? কথাটা বলতে জাংকুকের হুঁশ ফেরে, তাড়াতাড়ি চোখটা নামিয়ে নেয়। ঠিক তখনই ওদের কলেজের কিছু বকাটে ছেলে তেদের সামনে এসে দাঁড়ায়। অনেকবার তেকে বিভিন্নভাবে বিরক্ত করেছে, তের সাথে অনেক ঝামেলাও হয়েছে, কিন্তু তবুও এরা শুধরাবার নয়। আরে বাস, বার্থডে পার্টি হচ্ছে, তা আমাদেরও তো মাঝে মধ্যে ইনভাইট করতে পারো মামনি। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, তুই ভুলে যাস না তুই কার সাথে কথা বলছিস। উপস, আমি তো ভুলেই গেছিলাম, আমি তো কিম তেইয়ংয়ের সাথে কথা বলছি। কিম নামজুনের একমাত্র মেয়ে, এই কলেজের ওনারের মেয়ে। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। তে চুপচাপ দাঁড়িয়ে থাকে। জাংকুক তের হাতটা ধরে নিয়ে যেতে থাকে। আরে বাস, এটা কে রে? তোর বয়ফ্রেন্ড নাকি? কি জিনিস পটিয়েছিস রে? তা তে তোমার এত দূর দিন এলো, শেষ পর্যন্ত এই ক্যাবলা কান্তটাকে তোমার পছন্দ হলো? সে বদনটা দেখ একবার। তা চাদু কি দিয়ে পটালে? হ্যাঁ, আমাকে একটু বলো, আমি একটু চেষ্টা করে দেখি। বলে সবাই মিলে জাংকুককে নিয়ে খিল্লি করতে থাকে। তে এতক্ষণ চুপচাপ ছিল, কিন্তু জাংকুকের সাথে যখনই ওরা এরকম ব্যবহার করতে শুরু করে ওর মাথাটা গরম হয়ে যায়। তে ছেলেটার মুখ বরাবর একটা ঘুষি মেরে দেয়। অনেকক্ষণ থেকে সহ্য করছি, কিচ্ছু বলিনি, আমাকে যা বলেছিস বলেছিস, ওকে নিয়ে যদি একটা বাজে কথা বলেছিস তো আজকে তোর শেষ দিন। বলে এলো পাথারি মারতে থাকে। ছেলেটাও দম্বার পাত্র নয়, সেও তার চুলের মুঠিটা টেনে ধরে। সেটা দেখে দুপক্ষর বন্ধু বান্ধবী এগিয়ে আসে আর সবার মধ্যে একটা মারামারির পরিস্থিতির সৃষ্টি হয়। এদিকে জাংকুক কি করবে কিছুই বুঝতে পারছে না। তাড়াতাড়ি করে তেকে আর এই ছেলেটিকে ছাড়াবার চেষ্টা করতে লাগলো। তের ঠোঁটের পাশটা কেটে রক্ত বেরোচ্ছে। ছেলেটির অবস্থাও নাজেহাল করে দিয়েছে তে। জাংকুক ওদের মাঝখানে পড়ে চিড়ে চ্যাপটা হয়ে যাচ্ছে, কিন্তু কাউকেই ছাড়াতে পারছে না। একসময় ছেলেটা তের সাথে না পেরে জাংকুকের মুখে একটা ঘুষি চালিয়ে দেয়। ছেলেটা ধাক্কা মেরে জাংকুককে মাটিতে ফেলে দেয়, যেটা দেখে তের মাথা আরও গরম হয়ে যায়। ছেলেটাকে মাটিতে ফেলে ইচ্ছে মতো পিটাতে থাকে। এদিকে জাংকুক কি করবে কিছুই বুঝতে পারছে না। মারামারি করতে করতে তের হাত ফেটে গেছে, হাত দিয়ে রক্ত পড়ছে। জাংকুক আবার উঠে এসে তেকে টেনে সেখান থেকে সরালো। তে এখনও রাগে হাঁপাচ্ছে। তে চলো চলো এখান থেকে, তোমার হাত কেটে গেছে, চলো। ছাড়ো, কেমন ছেলে তুমি? হ্যাঁ, একটা ছেলের কাছে মার খেয়েছো, নিজের না তো খারাপ খারাপ কথা শোনার পরেও চুপ করে দাঁড়িয়ে আছো, লজ্জা হয় না তোমার? বলতে রাগ করে সেখান থেকে চলে যেতে থাকে। জাংকুক আবার গিয়ে তের হাতটা ধরে। ছাড়ো কিন্তু বলে দিচ্ছি, নাহলে এবার আমার হাতে মার খাবে, মাথা এমনি চড়ে আছে। জাংকুক মুখে কিছু বলে না, তেকে টানতে টানতে নিয়ে যেতে থাকে। তে অনেকবার জাংকুককে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু জাংকুক হাতটা শক্ত করে ধরে রেখেছে। এবার তের হাতেও ব্যথা লাগছে। তে বেশ অবাক হয়, কিন্তু কিছু বলে না। তারপর ক্লাসে নিয়ে গিয়ে জাংকুক অফিস রুম থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে এসে তের হাতে ব্যান্ডেজ করিতে থাকে। তে ভালো করে জাংকুককে লক্ষ্য করতে থাকে। জাংকুকের হাতের শিরাগুলো জেগে আছে, দেখে মনে হচ্ছে নিয়মিত শরীরচর্চা করে। জাংকুকের চোখে মুখে যেন আলাদা একটা কাঠিন্য দেখা যাচ্ছে আজকে, যেটা কখনো তে খেয়াল করেনি। তে খুঁটিয়ে খুঁটিয়ে জাংকুককে দেখছে, আর জাংকুক খুব যত্ন সহকারে তের হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে। ব্যান্ডেজ করা শেষ হতে জাংকুক উঠে দাঁড়ায়। ব্যান্ডেজ করা হয়ে গেছে। জাংকুক কোনো বাধা ছাড়াই কথাটা সম্পূর্ণ করে। তে অবাক হয়ে যায়, যে ছেলে একটা কথা বলতে 17 ঘন্টা সময় লাগায়, সে হঠাৎ করে এত ফাস্ট কথা বলছে। তে নিজের হাতের দিকে তাকায়, দেখে জাংকুক ওর যে হাতটা ধরেছিল সে হাতটায় লাল দাগ পড়ে গেছে। তোমার হাতে এত জোর, অথচ ওরা যখন তোমায় মারলো তখন তাকে মারলে না কেন? জাংকুক অবাক হয়ে তের দিকে তাকায়। মানে? আমার হাতটার দিকে তাকাও। জাংকুক তাকিয়ে দেখে তের হাতটা কালশিটে দাগ পড়ে গেছে। জাংকুকের এবার বেশ খারাপ লাগে। সরি।
আবার মিস্টার স্লো মোশন, যাও নিজে ক্লাসে যাও। আমার জন্য তোমার অনেকটা সময় নষ্ট হয়ে গেল, আর কতগুলো খারাপ কথাও তোমাকে শুনতে হলো, মারও খেতে হলো। তার জন্য আমি সরি। বলে তে সেখান থেকে উঠে চলে যায়। সেদিন আর ক্লাস করে না, তে সোজা তার বাড়ি চলে যায়। সারাদিন সে জাংকুককে নিয়ে ভাবে। চোখ বন্ধ করলেই জাংকুকের মুখটাই তার চোখে ভাসছিল, তার মুখে সেই কাঠিন্য। ওই সময় জাংকুকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল, অনেক হ্যান্ডসামও লাগছিল। কাশ মিস্টার স্লো মোশনের ওই হ্যান্ডসাম লুকটা আমি সব সময় দেখতে পেতাম। আচ্ছা, চোখের চশমা আর দাঁতের ওই ক্লিপটা খুলে দিলে মিস্টার স্লো মোশনকে দারুণ লাগবে, তাই না? কথাটা ইমাজিন করতে তে ঠোঁটে হাসি ফুটে উঠল। তখনই সুগা ফোন করলো। হ্যালো, কিরে আমরা রাটি, কি করছিস? তে কোনো রিয়াক্ট করলো না। অন্য সময় হলে সুগাকে ধুয়ে দিত ওকে আমরা রাটি বলার জন্য, কিন্তু তের মন এখন অন্য কোথাও আছে। কিছু না, শুয়ে আছি। কেসটা কি বলতো? কি কেস? আজকে তোকে আমরা রাটি বললাম, অথচ তুই কিছু বললি না। বিকজ আজকে আমার মুডটা অনেক ভালো। রিয়েলি? তা ভালো হওয়ার কারণটা একটু বল, আমারও একটু মুডটা ভালো করি। আই থিঙ্ক আই লাভ মিস্টার স্লো মোশন। হোয়াট? তুই সত্যি বলছিস? তুই ওকে ভালোবাসিস? তুই না বলতিস কোনো সিনেমার হিরোকে তোর পছন্দ? না রে সুগা, আজকে না আমি ওর মধ্যে সিনেমার হিরোকেই খুঁজে পেয়েছি। ওর চোখের চশমা আর দাঁতের ক্লিপটা খুলে দিলে ওকে ব্যাপক লাগবে দেখতে। সেসব তো ঠিক আছে, কিন্তু ওই ছেলে তোকে আই লাভ ইউ বলতে 6 মাস সময় লাগিয়ে দেবে। এমনভাবে কি কথা বলে বলতো ভাই? আমার জীবনে দেখা এই এক পিসই আছে, ও যা স্লো। তুই সারাটা জীবনের সাথে কাটাবি কি করে বলতো? সারা জীবন নয় বাদই দিলাম, বিয়ের পর তোর বাসর রাতের কথা ভেবেই তো আমার কেমন কেমন যেন লাগছে। তুই না বলতিস তোর এমন একটা বর চাই যে প্রচণ্ড রোম্যান্টিক হবে, সবসময় তোর সাথে রোম্যান্টিক রোম্যান্টিক কথা বলবে। ইয়েকে ভাব, রোম্যান্টিক কথা তো অনেক দূরের কথা, রোম্যান্টিকের রটা উচ্চারণ করতেও আর 5টা ঘন্টা সময় লেগে যাবে, ততক্ষণ তো রাতই কেটে যাবে, আর তোর আর কোনো রোম্যান্সই করা হবে না রে। উফ সুগা, আমি এখনো কোনো মনের কথাটা বলতেই পারলাম না, আর তুই কি না বাসর ঘরে পৌঁছে গেছিস। তুই তো জানিস আমি একটু ভবিষ্যৎ নিয়ে প্ল্যান করতে পছন্দ করি। সবটা আগে থেকে প্রি প্ল্যান করা থাকলে একটু সুবিধা হয় না? প্রি প্ল্যান যদি করতেই হয়, ওকে প্রপোজ করবো কাল, সেটা প্রি প্ল্যান কর। আমি দেরি করতে চাই না। বেশি দেরি করলে যদি আগের বারেরগুলোর মতন এও পগার পার হয়ে যায়। আরে না না, ও ব্যাপারে তুই চাপ নিস না। আগের বারেরগুলো আর এইবারেরটার মধ্যে অনেক ফারাক, এ সহজে যাবে না। তুই যে কি দেখে পড়লি সেটাই ভাবছি আর কি। যাকগে, পড়ে যখন গেছিসই আর প্রপোজ যখন করবি ভেবেই ফেলেছিস, আমি সব ব্যবস্থা করে দেবো, তুই চাপ নিস না। বলে সুগা ফোনটা কেটে দিল। তে বিছানায় চিত হয়ে শুয়ে ভাবতে লাগলো। সুগা একটা কথা ঠিকই বলেছে, এ নিজে থেকে বেশি দূর এগোতে পারবে না, তার যা করার আমাকেই করতে হবে। কি আছে, সব সমাজে সব কাজে ছেলেদেরই আগে এগোতে হবে তার তো কোনো মানে নেই। কিছু কিছু কাজে না হয় মেয়েরা আগেই এগোলো, আর তাছাড়া আমি হলাম ডিফারেন্ট, তাই আমার লাইফ পার্টনারটাও ওপরওয়ালা একটু ডিফারেন্টই পাঠিয়ে দিয়েছে। চিন্তা করো না মিস্টার স্লো মোশন, তোমাকে আমি ঠিক নিজের মতো তৈরি করে নেব। পরদিন যথারীতি তে কলেজ পৌঁছায়, গিয়ে দেখে জাংকুক ক্লাসে বসে আছে। হে মিস্টার স্লো মোশন, তোমার সাথে আমার একটা কথা আছে, বাইরে এসো। জাংকুক তের দিকে তাকায়। আরে এত ভাবতে হবে না কি কথা, বাইরে এসো বলছি। বলেতে জাংকুককে উঠিয়ে টানতে টানতে এক জায়গায় নিয়ে যায়। সেখানে সুগা আগে থেকেই সুন্দর করে সবটা ডেকোরেট করে রেখেছে, সব বন্ধুরাই দাঁড়িয়ে আছে সেখানে। জাংকুক অবাক হয়ে তের দিকে তাকায়। এত অবাক হওয়ার কি আছে, তোমাকে একটা কথা বলতে চাই। দেখো, অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা আমার পছন্দ না, তাই ডিরেক্টলি বলছি, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এখন যদি মনে মনে ভাবো কি দেখে ভালোবেসেছি, তাহলে বলবো বলতে পারছি না। তবে তুমি সবার থেকে ডিফারেন্ট, হয়তো এটাই তার কারণ। আমি আমার মনে এতদিন ধরে আমার লাইফ পার্টনারের জন্য একটা ছবি এঁকে রেখেছিলাম, সে ঠিক কেমন হবে, কিন্তু তুমি একেবারেই তেমনটা নও, বলতে গেলে সম্পূর্ণ তার বিপরীত। তবুও আমার তোমাকেই পছন্দ, আমি তোমাকেই মন দিয়ে ফেলেছি। হ্যাঁ আমি জানি আমি একটু টমবয়, ছেলেদের মতো আচরণ করি, মেয়েদের কোনো গুণই আমার মধ্যে নেই, কিন্তু তবু এটুকুই বলবো, আমি
তোমাকে অনেক ভালোবাসি, সারাটা জীবন তোমাকে অনেকটা ভালোবাসতে পারবো। বেশি কিছু হয়তো দিতে পারবো না, তবে মন খুলে ভালোবাসাটা দিতে পারবো। এতটা বলে তে থামলো। জাংকুকের উত্তরের অপেক্ষায় সে তাকিয়ে আছে। জাংকুকও তের দিকেই তাকিয়ে আছে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ নিস্তব্ধতা বিরাজ করে। হঠাৎ পেছন থেকে সুগা বলে ওঠে, উফ জাংকুক, উত্তরটা তাড়াতাড়ি দাও। বেশি টেনশন আমি ধরে রাখতে পারি না, এবার আমার পটি পাচ্ছে। তাড়াতাড়ি বলে ফেলো, আই লাভ ইউ টু। জাংকুক তবুও চুপ। জাংকুক আর পাচ্ছি না কিন্তু। এই তুই থামবি? যখনই কোনো গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে তখনই তোর পটি পায়। যা, বেশি জোরে পটি পেলে কচু গাছে গিয়ে হেগে আয়, আর ওটার সময় কচু পাতা দিয়ে মুছে নিস। হ্যাঁ, তোর কথা শুনি আর সারা রাস্তা আমি চুলকাতে চুলকাতে আসি। আরে জাংকুক, উত্তরটা তাড়াতাড়ি দাও। তোমার এই স্লো মোশনের চক্করে এবার সুগার লুজ মোশন শুরু হয়ে যাবে কিন্তু, বলে সবাই হাসতে থাকে। কিন্তু জাংকুক চুপচাপ। তে অবাক চোখে জাংকুকের দিকেই তাকিয়ে আছে। জাংকুকের কোনো রিয়াকশন নেই। কিছুক্ষণ চুপ থাকার পর জাংকুক সেখান থেকে চলে যায়। তে অবাক হয়ে যায়। এই কি হলো কেসটা? এভাবে চলে গেল কেন? হ্যাঁ রে তে, ওর কি তবে তোকে পছন্দ নয়? তের চোখে অজান্তেই যেন দুপোটা জল চলে আসে। সে ভেবেছিল জাংকুক হয়তো রাজি হবে। জাংকুকের তাকে দেখে শাই ফিল করা, তার সমস্ত বাদরামোগুলোকে প্রশ্রয় দেওয়া, তার প্রতি কেয়ারিং নেচার, এসব থেকে বাধ্য করেছিল এই কথাটা ভাবতে। কিন্তু জাংকুকের কোনো উত্তর না দেওয়ায় তে বেশ আহত হয়। জিমিন সেটা খেয়াল করে। উফ তে, চাপ নিস না তো। এই হ্যাবলাকান্তটাকে তুই পছন্দ করেছিলিস, এটাই অনেক। বেটা দেমাগ কত! চিন্তা করিস না, তোর জন্য আমি হেভি একটা হ্যান্ডসাম ছেলের জোগাড় করবো, দাঁড়া। তারপরে ওর নাকের ডগা দিয়ে তুই ড্যাং ড্যাং করে তার সাথে ঘুরিস, তখন দেখবে জ্বলবে আর লুচির মতো ফুলবে। ওরা চেষ্টা করছিল তের মুডটাকে ঠিক করার, কিন্তু তে ওদের কোনো কথা উত্তর না দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। ক্লাসে যায় না, সোজা বাড়ি চলে যায়। হ্যাঁ রে, আমাদের তে কি একে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে? বেচারির মুখ দেখে মনে হচ্ছে বহুত কষ্ট পেয়েছে। এতদিনে কি আমাদের তে তাহলে টুরুরাপ হলো? কোনোদিন তো ওকে কোনো সম্পর্ক নিয়ে এতটা সিরিয়াস হতে দেখিনি। হ্যাঁ রে, আমারও মনে হচ্ছে। ওর চোখে আমি আজকে জল দেখেছি। ওই মিস্টার স্লো মোশন, কত অ্যাটিটিউড! হ্যাঁ, আমাদের তের চোখে জল এনেছে। মনে হচ্ছে বেটাকে তুলে নিয়ে গিয়ে বিচুটি পাতা ঝোপে ফেলে আসি। এখন আমাদের তে পাখিটার মুডটা ঠিক করতে হবে। যাক, আজকে আর ক্লাস করবো না, চলো আমরাও বাড়ি যাই। তে বাড়ি ফিরে এসে নিজের ঘরের ব্যালকনিতে বসে আছে আর একটু আগের কথা ভাবছে। সে কিছুতেই বুঝতে পারছে না জাংকুক এমনটা কেন করলো। সে যদি তাকে পছন্দ না করে তাহলে না বললেই পারতো, তাতেও তের মনটা শান্ত হতো। কিন্তু কোনো উত্তর না দিয়ে এভাবে চলে যাওয়ায় তের বেশি কষ্ট হয়েছে। ঠিক তখনই আরএম ঘরে আসে। তে মা, আসবো? হ্যাঁ বাবা, আসো। কি ব্যাপার, তেমার মনটা মনে হচ্ছে একটু খারাপ। মা কিছু বলেছে নাকি? হ্যাঁ, না না বাবা, মন খারাপ না, এমনি বসে আছি। কি বলবে বলো। শোন মা, তোকে তো বলেছিলাম আমার এক বন্ধুর ছেলেকে তোর জন্য দেখেছি। আমাদের কলেজেরই প্রফেসর হিসেবে জয়েন করবে। কালকে তার জয়েনিং। দেখ মা, তোর পছন্দ হয়নি ঠিক আছে, তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু ওর সাথে কোনো খারাপ আচরণ করিস না। এখানে আমার মান সম্মান জড়িয়ে আছে। আমি চাই না আমার মেয়েকে কেউ খারাপ বলুক, তাই অন্যান্য টিচারদের মতন ওর পেছনে কিন্তু লাগিস না মা। আমার সাথে উল্টোপাল্টা বিহেভ না করলে আমিও কিছু বলবো না। মা, ছেলেটা কিন্তু খুব ভালো ছিল রে, তুই না দেখে ওকে রিজেক্ট করে দিলি। পারলে আর একবার ভেবে দেখিস। তে কিছু বলে না আর সেখান থেকে চলে যায়। পরদিন তে রেডি হয়ে কলেজে আসে, তবে একটু চুপচাপই আছে। তার বন্ধুরা অনেক চেষ্টা করেছে তেকে হাসানো, কিন্তু তের কোনো রিয়াকশন নেই। ক্লাসে এসে চুপচাপ নিজের জায়গায় বসে আছে। ঠিক তখনই প্রিন্সিপাল ক্লাসে আসে, মানে আমাদের আরএম। গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং স্যার। আজকে আমাদের কলেজে তোমাদের নতুন বায়োলজি টিচার এসেছেন। আজ থেকে উনিই তোমাদের ক্লাস নেবেন। আশা করব তোমরা তাকে সহযোগিতা করবে। ওকে স্যার। মিস্টার জিয়ন, ভেতরে আসুন। আরএম ডাক দিতেই সবাই দরজার দিকে তাকায়, কিন্তু দরজা দিয়ে যে মানুষটি ভেতরে ঢোকে তাকে দেখে ক্লাসের সবাই 440 ভোল্টের ঝটকা খায়। উনি হলেন মিস্টার জিয়ন জাংকুক, তোমাদের নতুন বায়োলজি টিচার। বলে আরএম একটু হাসে আর নিজের মেয়ের রিয়াকশনটা দেখে।
জাঙ্কুক কারোর দিকেই তাকায় না। গুড মর্নিং স্টুডেন্টস। ক্লাসের সবাই মুখে যেন তালা আটকে গেছে। এতদিন যে কিনা স্টুডেন্ট সেজে এখানে বসেছিল সে কিনা তাদের বায়োলজির টিচার। সব কিছুই সবার যেন গুলিয়ে যাচ্ছে। তুমি তাহলে ক্লাস নাও, আমি আসি বলে আরিম সেখান থেকে বেরিয়ে চলে যায়। তোমরা সবাই বসো, জাঙ্কুক কথাটা বলে, কিন্তু ক্লাসের সবাই বসতে ভুলে গেছে। তারা এখনও প্রচণ্ড শকের মধ্যে আছে। কোথায় চশমা, কোথায় দাঁতের ক্লিপ? এ তো পুরো হলিউডের হিরোর মতো হ্যান্ডসাম প্রফেসর, যে কেউ একে দেখলে ক্রাশ খাবে। জাঙ্কুক, তুমি যদি আমাদের স্যার, তাহলে এতদিন আমাদের সাথে ক্লাসে এগুলো কেন? জাঙ্কুক এর দিকে তাকায়। আমি তোমাদের টিচার, তাই তুমি বলাটা বন্ধ করো। স্টুডেন্ট সেজে থাকার পেছনে একটা কারণ আছে। আসলে আমি দেখতে চাইছিলাম যেই কলেজে আমি ক্লাস নিতে আসব সেই কলেজের স্টুডেন্টগুলো ঠিক কীরকম। আর এই কদিনে আমি সেটা খুব ভালো করে বুঝে গেছি। তোমরা সবাই বসো। জাঙ্কুক বেশ রুডভাবে কথাটা বলে। তের অনেকটা কষ্ট হয় জাঙ্কুকের এরকম ব্যবহারে। সবাই বসে পড়ে আর কেউ কোনো কথা বলে না। জাঙ্কুকে কারোর সাথে পরিচয় করারও কোনো প্রয়োজন নেই, কারণ ক্লাসের সবাইকেই সে ভালো করেই চেনে। এরপর জাঙ্কুক ক্লাস নিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায়। তের মনে হাজারো প্রশ্ন। সে খুব ভালো করেই বুঝতে পারছে তার বাবা যে পাত্রের কথা বলেছিল সেটা জাঙ্কুকই। কিন্তু যদি সেটাই হয় তাহলে তার জানা মতে তার বাবা ঠিক করা পাত্র তো তাকে পছন্দ করেছিল। তাহলে জাঙ্কুক কেন তার প্রপোজাল অ্যাকসেপ্ট করলো না? সে যদি সত্যি তাকে পছন্দ করে থাকে তাহলে তো তার প্রপোজাল অ্যাকসেপ্ট করা তার উচিত ছিল, আর সেটাই স্বাভাবিক। তে কিছুতেই বুঝতে পারছে না জাঙ্কুকের এমন আচরণের কারণটা কি। তাকে সব প্রশ্নের উত্তর জানতেই হবে, যে করেই হোক জাঙ্কুকের সাথে তার কথা বলতেই হবে। কলেজ শেষ করার পর জাঙ্কুক গেটের বাইরে যেতেই তে এগিয়ে জাঙ্কুককে পেছন থেকে ডাক দেয়, জাঙ্কুক। জাঙ্কুক পেছন করে তাকায়। কিছু বলবে? বলার তো অনেক কিছুই আছে, কিন্তু এই মুহূর্তে আমি একটা প্রশ্নের উত্তরই জানতে চাই। তুমি তাহলে সেই মানুষ যার সাথে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছিল, তাই তো? হ্যাঁ। তো তাই যদি হয় তাহলে আমার জানা মতে যে পাত্রের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল সে পাত্র আমাকে পছন্দ করত। তাহলে আমি যখন তোমাকে প্রপোজ করলাম তুমি কেন রাজি হলে না? কেন কোনো উত্তর দিলে না? তুমি যদি সত্যি আমাকে পছন্দ করে থাকো তাহলে তো অ্যাকসেপ্ট না করার কিছু নেই। আমি ভুলছিলাম। আসলে বাইরে দেখে মানুষকে চেনা যায় না। তোমাকে এক ঝলক দেখে আমি পছন্দ করেছিলাম ঠিকই, কিন্তু এই কদিন তোমার এতটা কাছে থেকে বুঝতে পেরেছি তোমার সাথে আমার ঠিক যায় না। মানে? তুমি একবার নিজের সাথে আমার তুলনা করে দেখো তো। আমি একটা ওয়েল এডুকেটেড ছেলে, আর তুমি বইয়ের সাথে সম্পূর্ণ সংযোগহীন একটা মেয়ে। সারাদিন বন্ধু বান্ধব, আড্ডা, হাসি মজা এসব নিয়ে ব্যস্ত থাকো। হ্যাঁ, তোমার বাবা আমাকে বলেছিলেন যে তুমি পড়াশোনায় খুব একটা ভালো নও, কিন্তু তুমি যে এতটা গবেট সেটা আমার জানা ছিল না। তাই আই এম সরি, আমি আমার প্রস্তাব ফিরিয়ে নিয়েছি। আমার স্ত্রী হিসেবে তাকেই মানায়, যে কিনা দুষ্টু হলেও সকলকে সম্মান করতে পারবে, যার মধ্যে নারী সুলভ কিছু আচরণ থাকবে, পড়াশোনায় বেশি বিদ্যান না হলেও অন্তত একটু আধটু শিক্ষাগত যোগ্যতা থাকবে। আর তোমার মধ্যে সেগুলোর কিছুই নেই। তুমি না তো বড়দের সম্মান করতে পারো, না তোমার মধ্যে মেয়ে সুলভ কোনো আচরণ আছে। সারাদিন শুধু আড্ডা, ছেলেদের সাথে মারামারি, কথায় কথায় ছেলেদের গায়ে ঝাঁপিয়ে পড়া, এসব নিয়েই তোমার দিন চলে। আর এমন কাউকে অন্তত আমি আমার জীবনসঙ্গিনী বানাতে পারবো না। আই এম সো সরি বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। কিন্তু জাঙ্কুকের কথাগুলো তে একেবারে মনে গিয়ে বেঁধে। তে এটা নিয়ে জাঙ্কুককে আর কোনো কথা বলে না। সে চুপচাপ বাড়িতে চলে আসে। কিন্তু তের মনে অন্য কিছুই চলছে, যেটা সে এই মুহূর্তে কাউকে বুঝিয়ে দিতে চায় না। এরপর টানা একটা সপ্তাহ তে কলেজ যায়নি। বন্ধু বান্ধব ফোন করে জানতে চাইলে সে জানে যে সে কোনো একটা কাজে ব্যস্ত আছে, তাই তারা যেন তাকে আর ডিস্টার্ব না করে। এদিকে তেকে ছাড়া তাদের গ্রুপটাও যেন কেমন মনমরা হয়ে গেছে। এই তো তাদের জান। এদিকে জাঙ্কুকও খেয়াল করছে বেশ কিছুদিন ধরে তে কলেজ আসে না, কিন্তু কাকে জিজ্ঞাসা করবে বুঝতে পারছে না। এক প্রকার না পেরে সে আরামের কাছে যায়। আঙ্কেল আসবো? আরে জাঙ্কুক, হ্যাঁ এসো, বসো। না না ঠিক আছে। আচ্ছা আঙ্কেল, তের কি কিছু হয়েছে? মানে ওর শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ, কেন? না, বেশ কিছুদিন ধরে দেখছি ও কলেজে আসে না।
ও এই ব্যাপার, না শরীর টরীর তো ঠিকই আছে, তবে সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকে, কারোর সাথে খুব একটা কথাও বলে না, খাওয়ার সময় আসে, খেয়ে আবার ঘরে চলে যায়। দিন দিন কেমন যেন একটা মনমরা হয়ে যাচ্ছে মেয়েটা, একটা অদ্ভুত বদল এসেছে ওর মধ্যে। আচ্ছা জাঙ্কুক, আমরা ওর সাথে একটু বেশি করে ফেলছি না তো? আমি জানি আমার মেয়েটা দুষ্টু, কিন্তু ওর মনটা অনেক সরল, কিছু উল্টোপাল্টা করে ফেলবে না তো মেয়েটা? না না আঙ্কেল, কি বলছেনটা কি এসব? তেমন কিছু হবে না, আপনি ওকে একটু নজরে নজরে রাখবেন। আমি তোমাদের আন্টিকে বলেছি ওকে একটু নজরে নজরে রাখতে, তবে মেয়েটাকে নিয়ে আমার অনেক চিন্তা হচ্ছে জাঙ্কুক। জানি না সবটা ঠিকঠাক হবে কি না। সব ঠিক হয়ে যাবে আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। এক সপ্তাহ পর তে কলেজ আসে। তে ক্লাসে এসে নিজের জায়গায় বসতে গেলে সুগা বলে, এই 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 এখানে একদম বসবে না, এটা আমাদের তে পাখির জায়গা। হতে পারে তে পাখি কিছুদিন কলেজে আসছে না, তারপরে ওর জায়গায় আমরা অন্য কাউকে বসে দিতে পারবো না বলে সুগা সেখানে হাত রেখে দেয়। হাতটা সরাবি না হাতের ওপরেই বসে পড়বো? গলার আওয়াজটা শুনে সুগা ওপর দিকে তাকায়, আবার চোখ রগলে ভালো করে তাকায়। দিয়ে এটা তুই? তে একটা ডিসগাস্টিং লুক দিয়ে সেখানে বসে পড়ে। সবাই হুমড়ি খেয়ে তের দিকে ঝুঁকে পড়ে, খুঁটিয়ে খুঁটিয়ে তেকে দেখতে থাকে। আমি কি কোনো সার্কাসের জোখান নাকি যে আমরা এভাবে দেখছিস? আমাকে কেউ একটা চিমটি কাট না রে ভাই, আমাকেও। তে তুই কবে থেকে চুড়িদার পরতে শুরু করলি? এই সর আমাকে একটু দেখতে দে। তে তোকে কি লাগছে রে দেখতে? তুই যে এত সুন্দর এতদিন তো বুঝিনি রে। আমি কিন্তু ক্রাশ খেয়েছি তোর ওপর। আগে যদি জানতাম তুই এতটা সুন্দর, আমি কখনোই জিমিনকে প্রপোজ করতাম না। এসেছে ওই হেকোরুগিকে কোনোদিনও তে অ্যাকসেপ্ট করতো না, এই আমি বলেই তোকে অ্যাকসেপ্ট করেছি, বুঝেছিস? এসেছে। উফ, তোরা একটু থামবি? ওদের কথার মাঝখানেই জাঙ্কুক ক্লাসে ঢুকলো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং বলে সামনে তাকাতেই জাঙ্কুক হার্টবিট মিস করলো। তে আজকে একটা সবুজ রঙের সালোয়ার পরে এসছে, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো একটা ক্লিপ দিয়ে আটকে রেখেছে পিছনে। অসম্ভব সুন্দরী লাগছে তাকে। জাঙ্কুক যেন তের দিক থেকে চোখ ফেরাতেই পারছে না। শুধু জাঙ্কুকই না, ক্লাসের অনেক ছেলের চোখই এখন তের দিকে, কিন্তু তে কোনো রিয়াক্ট না করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। স্যার বসবো? হ্যাঁ বসো। তে ব্যাগ থেকে খাতা বই বার করে। জাঙ্কুক ক্লাস নিতে শুরু করে। জাঙ্কুক ক্লাস নেওয়ার ফাঁকে ফাঁকে বারবার তেকেই দেখছে, কিন্তু তে একবারও জাঙ্কুকের দিকে তাকায়নি। এদিকে ওর বন্ধুরা তো অবাকের পর অবাক হচ্ছে, যেই তে কোনো দিনও স্যারের সামনে বই খাতা খুলে বসেনি, সে কিনা স্যার বলার আগেই বই খাতা নিয়ে বসে পড়েছে। এই জিমিন, এই তের কি কোনো জমজ বোন আছে বলতো? আমার জানা মতে তো না, তে ওর বাবার একমাত্র মেয়ে। না আমার না ঠিক বিশ্বাস হচ্ছে না, জানিস তো। এমন তো হতেই পারে, এতদিন হয়তো দূরে ছিল বা হারিয়ে গেছিল, হঠাৎ করে খুঁজে পেয়েছে। তুই থাম তো, সবসময় শুধু বাজে বকা। জাঙ্কুক ক্লাস শেষ করে ক্লাস থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় আর একবার তের দিকে তাকায়, কিন্তু তে তাও তাকায়নি জাঙ্কুকের দিকে। বই খাতাগুলো নিয়ে ব্যাগে ঢুকিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায়। তে চল, ক্যান্টিনে যাবি তো? না, আমি ক্যান্টিনে যাব না, আমি বাড়ি যাব, আজকে আমার আর ক্লাস নেই। তাহলে চল না, আজকে একটু ঘুরে আসি। কতদিন তুই কলেজে আসিসনি, কতদিন আমরা ঘুরতে যাইনি। না রে, আমার হবে না, তোরা যা। তে তোর কি হয়েছে রে? তুই এবার বদলে গেছিস কেন বলতো? বদলাইনি রে, শুধু নিজেকে একটু প্রমাণ করতে চাই। কিছু মানুষকে এটা বুঝিয়ে দিতে চাই যে আমিও পারি কোনো মানুষের ভালোবাসা হতে, কোনো মানুষের যোগ্য স্ত্রী হতে। কথাটা বলতে তের যেন বুকটা কেঁপে উঠল। জিমিনরা বুঝতে পারলো তে কেন এই কথাটা বলল। তে আমি বুঝতে পারছি তোর কষ্ট হচ্ছে, তুই চিন্তা করিস না। এতদিন আমরা তো ক্রাইম পার্টনার ছিলাম, এখন না হয় যোগ্য পার্টনার হব। আজ থেকে আমরাও আছি তোর সাথে। শুধু একটাই রিকোয়েস্ট, আর যাই কর আমাদের থেকে দূরে চলে যাস না। আমরা যা করব একসাথেই করব, যা এতদিন করে এসেছি। তোর জন্য না হয় এবার থেকে আমরা একটু পড়াশোনায় মন দেব। একটু কষ্ট হবে, তোর জন্য এটুকু কষ্ট আমরা সহ্য করতেই পারি, কি বলিস? ঠিক কইছস বলে সবাই সবাইকে জড়িয়ে ধরে। ওদের কথা শুনে তেও হেসে ফেলে।
উফ, কতদিন বাদে তোকে আবার হাসতে দেখলাম। সবসময় এভাবে হাসবি, বুঝেছিস? কারোর জন্য নিজের মনে কষ্ট নিবি না। আর তার জন্য তো একেবারেই নয় যে তোর কষ্টের দামই দেবে না। নিজেকে প্রমাণ করবি ভালো কথা, কিন্তু নিজেকে বদলে ফেলিস না। তোর এই দুষ্টু মিষ্টি চরিত্রটাই আমাদের সব থেকে পছন্দের, বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝেছি। উফ, তোরা না সুযোগ পেলে জ্ঞান দিতে ছাড়বি না। চল এবার, বলে সবাই চলে আসে। তে নিজেকে প্রমাণ করতে ব্যস্ত, আর তার সাথে সাথে তাদের বন্ধুরাও বন্ধুত্বের প্রমাণ দিতে ব্যস্ত। বেশ ভালোই কাটছিল তাদের জীবন, হাসি ঠাট্টা মজার মধ্যে। পড়াশোনাটাও এখন তারা সুন্দর করেই করে। কিন্তু সেদিনের পর থেকে তে এখন পর্যন্ত জাংকুকের দিকে ফিরেও তাকায়নি। জাংকুককে পুরোপুরি অ্যাভয়েড করে চলে। জাংকুক তার সেই দুষ্টু মিষ্টি তেকে অনেক মিস করে। তে সেই মিস্টার স্লো মোশন ডাকটাও জাংকুক অনেক দিন শোনেনি। আদৌ কি আর কোনো দিন তে তাকে এভাবে ডাকবে? কথাগুলো ভাবলে জাংকুকের অনেকটা কষ্ট হয়, কিন্তু সে তেকে কিছু বুঝতে দেয় না। দেখতে দেখতে ওদের এক্সামের টাইম চলে আসে। তে আর তার সাথে তার বন্ধুরা খুব ভালোভাবে এক্সামের প্রিপারেশান নিয়েছে। এরপর এক্সাম চলে আসে, আর দেখতে দেখতে শেষও হয়ে যায়। কাল তের রেজাল্ট। তে প্রচণ্ড টেনশানে ভুগছে। সুগত দুদিন ধরে বাড়ি থেকে বেরোয়নি। টেনশানে ও লুজ মোশন হয়েছে। পরদিন সকালে তারা সবাই একসাথে কলেজে এসে পৌঁছায়, আর লিস্টের জায়গায় গিয়ে তাদের নামগুলো খুঁজতে থাকে। আর তারা সবাই অনেক খুশি হয়ে যায়, কারণ তারা প্রত্যেকেই মোটামুটি ভালো রেজাল্ট করেছে, যেটা এত বছরে তারা কোনোদিন হয়তো করেনি। তেও বেশ ভালো রেজাল্ট করেছে। আজকে সে অনেকটা হ্যাপি। সে তার নিজের প্রতিজ্ঞা রাখতে পেরেছে। সে প্রমাণ করতে পেরেছে সে চেষ্টা করলে সবটা করতে পারে। হ্যাঁ, হয়তো সে ফার্স্ট হয়নি, কিন্তু লোকসমাজে বলার মতন একটা রেজাল্ট সে করেছে। তে খুশি হয়ে প্রিন্সিপাল রুমের কাছে যেতে থাকে। সে তার বাবার সাথে খুশিটা শেয়ার করতে চায়। সে দৌড়ে রুমের দরজার কাছে যায়। দরজা নক করতেই যাবে, তখন ভিতর থেকে কিছু আওয়াজ তের কানে আসে। থ্যাংক ইউ জাংকুক, সব কিছু তোমার জন্য হয়েছে। না না আঙ্কেল, এটা বলবেন না। এই কলেজে স্টুডেন্ট সেজে আসার আমার একটাই কারণ ছিল, তেকে বোঝা। ওই কয়েকদিনে আমি বুঝে গিয়েছিলাম তের মনে একটা জেদ আছে। সেই জেদটাকে জাগিয়ে তুলতে হবে। আর ঠিক সেই জন্যই আমি সেদিন ওকে অতগুলো কড়া কথা শুনিয়েছিলাম। তে যেমন, আমি তেকে তেমনভাবেই ভালোবাসি আঙ্কেল, কিন্তু তবুও আমি তেকে এমনভাবে দেখতে চেয়েছিলাম যাতে আশেপাশের মানুষগুলো ওর দিকে আঙুল তুলতে না পারে। ওর মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু সেই ট্যালেন্টগুলোকেও কাজে লাগায় না। তাই শুধুমাত্র একটু জেদ ওর মধ্যে জাগিয়ে তুলেছিলাম। আমি জানি হয়তো তে আমার উপর অনেক রেগে আছে, বা হয়তো অভিমান জন্মেছে। জানি না সেই অভিমান আমি সহজে ভাঙতে পারবো কি না, কিন্তু তারপরেও আমি আজ অনেক হ্যাপি। ও পেরেছে নিজেকে প্রমাণ করতে। আর জাংকুকের কথার মাঝখানে তে দরজা খুলে ঢোকে, আর ওর বাবার দিকে অবাক দৃষ্টিতে তাকায়। তে মা, তুই? ওহ, ভুল সময় চলে এসেছি তাই না? কি বলছিস? কি ভুল সময় কেন? আয় এদিকে আয়। ঠিক আছে বাবা, আমার শুধু তোমাকে একটাই প্রশ্ন করার আছে। উনি না হয় একজন পর, আমার কেউ হন না, কিন্তু তুমি তো আমার বাবা। তুমি কি করে আমাকে এতটা কষ্ট দিতে পারলে? আমি দিনের পর দিন কষ্টে আছি, কথাটা জানেও কি করে এই খেলাটা খেলতে পারলে আমার সাথে? তুমি ভুল করছো। আমি আপনার সাথে কোনো কথা বলছি না স্যার। আমাদের মাঝখানে আপনি কথা না বললে আমি বেশি খুশি হব। এটা কেমন ধরনের কথা? ওনাকে এইটুকু কথা বলেছি, তাতেই তোমার এত কষ্ট লাগছে বাবা? কই, আমার কষ্টটা তো চোখে পড়েনি কখনো তোমার। যাগে, তোমরা তোমাদের প্ল্যানে সাকসেস হয়েছো, কংগ্রাচুলেশন। তোমরা কথা বলো, আমি আসছি বলে তে দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। তে শোনো আমার কথাটা। জাংকুক মেয়েটা আমাকে ভুল বুঝলো। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি দেখছি বলে জাংকুক দৌড়ে বেরিয়ে আসে। তে রাগে দুঃখে কাঁদতে কাঁদতে দৌড়ে কলেজ থেকে বেরিয়ে যেতে থাকে। জাংকুক দৌড়ে এসে তের হাতটা ধরে। তে দাঁড়াও। তে ঝটকা দিয়ে হাতটা ছাড়িয়ে নেয়। টিচারের মতন থাকবেন। সাহস কি করে হয় আপনার আমার গায়ে হাত দেওয়ার? তুমি আঙ্কেলকে ভুল বুঝছো। আঙ্কেল যা করেছে তোমার ভালোর জন্যই। জাস্ট স্টপ ইট। এটা আমার আর আমার বাবার ব্যাপার। আপনি একজন থার্ড পার্সন হয়ে আমাদের মাঝখানে ঢুকবেন না।
তে আমি জানি তুমি আমার উপর অনেক রাগ করে আছো, কিন্তু আমি এটা কেন করেছি সেটা তো একবার শোনো। শুনেছি, আমার যা শোনার আমি শুনে নিয়েছি, আপনাকে আর ব্যাখ্যা করতে হবে না। যা করেছেন ভালোই করেছেন, তার জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। আপনি এই কাজটা না করলে আমি জানতেই পারতাম না যে আমার মধ্যেও কিছু করে দেখানোর ক্ষমতা আছে। তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আপনি একজন যোগ্য টিচারের মতোই কাজ করেছেন, আপনার স্টুডেন্টকে সঠিক পথে চালনা করেছেন। আমি এটা তোমার টিচার হয়ে করিনি, আমি যেটা করেছি তোমাকে ভালোবেসে করেছি। ভালোবাসা? রিয়েলি? হ্যাঁ, ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি। যেদিন প্রথম দেখেছিলাম সেই দিন থেকেই তোমাকে ভালোবাসি। যখন আমি জানতে পারলাম যে তুমি বিয়েতে নাকচ করে দিয়েছো, তখন অনেকটা খারাপ লেগেছিল। আমি কলেজের স্টুডেন্ট সেজে এসেছিলাম শুধু তোমার মনে আমার জন্য একটু ফিলিংস তৈরি করার জন্য, কিন্তু তোমার সাথে থাকতে থাকতে বুঝেছি তুমি যেমনটা দেখাও তুমি তেমনটা নও। তোমার ভিতরে প্রতিভা আছে, কিন্তু তুমি সেটা প্রকাশ করতে চাও না। তাই জন্য সেদিন তোমার সাথে এতটা রুড হয়েছি। আমি তোমার মধ্যে থেকে তোমার প্রতিভাটাকে বার করে আনতে চেয়েছিলাম। আপনি সাকসেস, বাট আই এম সো সরি টু সে আমি সেদিনও আপনাকে একসেপ্ট করিনি, আজকেও আমি আপনাকে একসেপ্ট করতে পারছি না। তার মানে আমি আপনাকে ভালোবাসি না, কোনোদিন ভালোবাসিও নি আপনাকে। এসব তুমি কি বলছো তে? তুমি তো নিজেই আমাকে তোমার ভালোবাসার কথা জানিয়েছিলে। আপনি ভুল করছেন, আমি আপনাকে কখনোই আমার ভালোবাসার কথা জানাইনি। আমি ভালোবেসেছিলাম আমার মিস্টার স্লো মোশনকে, আপনাকে নয়। আপনার সাথে আমার ভালোবাসার মানুষটার কোনো মিলই নেই বলে তে সেখান থেকে চলে যায়। জাংকুক চুপচাপ তে যাওয়ার দিকেই তাকিয়ে থাকে। পরদিন সন্ধেবেলা তে নিজের ঘরে বসে আছে। তে মা, আসবো? এসো। তুই আমাকে ভুল বুঝিস না মা, আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি, কিন্তু আমি বুঝতে পারিনি তোর ভালো চাইতে গিয়ে আমি তোকে এতটা কষ্ট দিয়ে ফেলবো। আরে বাবা, তুমি কষ্ট কেন পাচ্ছ? আমি রাগ করেছিলাম ঠিকই, কিন্তু এখন আর রাগ করে নেই, বিশ্বাস করো। সব বাবা মাই তো চায় তার ছেলে মেয়ে একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুক, তুমিও তাই চেয়েছো। আর তাছাড়া কোনো না কোনো দিক থেকে আমি তোমার প্রতিও কৃতজ্ঞ। তোমার জন্যই আমি আমার জীবনে আমার সত্যিকারের ভালোবাসাটাকে খুঁজে পেয়েছি। ভালোবাসা কেমন হয় সেটা বুঝতে শিখেছি। নাইবা পেলাম তাকে, শুধু তার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো নিয়েই সারাটা জীবন আমি কাটিয়ে দেবো বাবা। তাই তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। চাঙ্কো খুব ভালো ছেলে, ও তোকে অনেক ভালোবাসে। আর তুইও তোকে। না বাবা, আমি এই জাঙ্কুককে ভালোবাসিনি। আমি তো সেই সহজ সরল সেই ছেলেটাকে ভালোবেসেছিলাম, আমার মিস্টার স্লো মোশন। আমি সেই মানুষটার সব কিছুকে ভালোবেসেছিলাম, কিন্তু সেই মানুষটার সাথে এই মানুষটার যে কোনো মিল নেই। ইনি হলেন মিস্টার পারফেক্ট, ওনার সাথে আমার মানায় না। উনি ওয়েল এডুকেটেড, আর আমি একটা উড়নচণ্ডী। আমাকে সমাজে পরিচয় দিতে ওনার হাতে লজ্জা করবে। ওনার ওপর জেদ করে নিজেকে যতটাই পাল্টানোর চেষ্টা করি না কেন, আদতে তো আমি ওরকমই, তাই না? আর কথায় আছে স্বভাব যায় না মলে, তাই আমি নিজেকে পুরোপুরি পাল্টে ফেলতে পারবো না। ওনার মতন একজন পারফেক্ট মানুষের সাথে একটা পারফেক্ট মেয়েকেই মানায়, আমাকে নয়। এটা তোর অভিমানের কথা, আমি জানি। তুইও ওকে ভালোবাসিস। বাবা, এসব নিয়ে আর কথা বলতে চাই না। চলো তো, অনেক দিন আমরা একসাথে মজা করি না। আজ সবাই আমরা একসাথে মজা করব। জিমিন, সুগা ওদেরকেও ডেকে নিই বলে তে সুগাকে ফোন করে। ওই তোর লুজ মোশন সেরে গেলে সবাইকে নিয়ে আমাদের বাড়িতে চলে আয়, আজ পার্টি হবে। অনেক দিন একসাথে আমরা আনন্দ করি না, চলে আয়। আচ্ছা আমরা রাটি, আমি আসছি। মারবো টেনে এক চাটি, আবার যদি বলিস আমরা রাটি। এই তো আমাদের তে আবার ফর্মে ফিরে এসেছে, আমি এক্ষুনি আসছি সব কটাকে নিয়ে বলে তে ফোনটা কেটে দেয়। বেশ, আজ যখন সবাই মিলে আনন্দ করবি ভেবেছিস, তাহলে আমিও বরং কয়েকজনকে বলে আসি, সবাই মিলে একসাথে আনন্দ করা যাবে। আচ্ছা বাবা, তোমার যাকে বলার বলো, আজ আমরা অনেক আনন্দ করব। আরএম চলে যায়। সন্ধেবেলা একটা ঘরোয়া পার্টির আয়োজন করা হয়, যেখানে তের বন্ধুবান্ধব আর আরএমের নিমন্ত্রণ করা কিছু গেস্ট। তে ঘরে এসে দেখে বিছানায় একটা প্যাকেট রাখা। তে গিয়ে প্যাকেটটা খোলে, দেখে একটা ওয়ান পিস। ওয়াও, কি সুন্দর, নিশ্চয়ই বাবা এনে রেখেছে বলে তে ওটা পরে সেজে গুজে রেডি হয়ে নেয়। কি রে তে, তোর হলো?
হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, চ। ওয়াও তে, কি সুন্দর লাগছে রে। আমাদের দেশ সবসময় সুন্দর, তাই নজর দিস না, চল তো তে। বলে তের হাত ধরে টানতে টানতে ছাদের দিকে নিয়ে যেতে লাগলো। ছাদে কেন নিয়ে যাচ্ছিস? তোর জন্য একটা সারপ্রাইজ আছে, চল। বলে তেকে টেনে এনে ছাদে দাঁড় করায়। ছাদটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। কিরে, কেমন হয়েছে সাজানোটা? দারুণ, কিন্তু কিসের জন্য সাজিয়েছিস? আজকে কারোর জন্মদিন? না জন্মদিন না, তবে একটা স্পেশাল দিন। তুই এখানে একটু দাঁড়া, আমরা একটু আসছি। বলে ওরা সবাই নিচে চলে যায়। আজব তো, আমাকে এখানে নিয়ে এসে একা দাঁড় করিয়ে সবাই মিলে চলে গেল। ঠিক তখনই পেছন থেকে একটা আওয়াজ ভেসে এলো। তে আওয়াজটা পেয়ে তে পেছন ঘুরে তাকায় আর অবাক হয়ে যায়, কারণ জাংকুক সেই স্টুডেন্টের বেশে দাঁড়িয়ে আছে, চোখে চশমা আর তাতে ক্লিপ। তেকে দেখে একটা সুন্দর স্মাইল দিল। জাংকুককে এভাবে দেখে তের চোখে জল এসে যায়। জলটা কোনো রকম ঢুকিয়ে বলল, আবার এসব নাটক কিসের জন্য? আর আপনি এখানেই বা এসেছেন কেন? ও, বাবা নিশ্চয়ই ডেকেছে, তাই না? তা এসেছেন ভালো কথা, কিন্তু এসব পোশাক আশাক আবার কিসের জন্য? তে পিছন ঘুরে কথাগুলো বলছিল। হঠাৎ সে অনুভব করলো কেউ তার কোমরটা আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। এক মুহূর্তের জন্য তে কেঁপে ওঠে। তার ইচ্ছা করছে পিছন ঘুরে জাংকুককে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরতে। নিজেকে সংযত করে বলল, কি করছেনটা কি? ছাড়ুন, কেউ দেখলে কি ভাববে? জাংকুক তের ঘাড়ে থুতনিটা রেখে বলল, কেউ কিচ্ছু ভাববে না। আমার একজনকে একটা প্রশ্নের উত্তর দেওয়া বাকি আছে, সেই উত্তরটা আমি আজকে দিতে এসেছি। তে একটা ঢোক গেলে। বলে তেকে ঘুরিয়ে দাঁড় করায়। তে অবাক হয়ে জাংকুকের দিকে তাকায়। আই লাভ ইউ টু। এবার নিশ্চয়ই এটা বলবে না যে তুমি আমাকে ভালোবাসো না, কারণ কয়েকদিন আগে কেউ আমাকে বলেছিল যে সে তার মিস্টার স্লো মোশনকে ভালোবাসে, আর তার মিস্টার স্লো মোশনও তাকে অনেক ভালোবাসে। তাই সারা দুনিয়ার কাছে সে মিস্টার পারফেক্ট হলেও সেই একটিমাত্র মানুষের কাছে সে সারা জীবন তার মিস্টার স্লো মোশন হয়েই থাকতে চায়। তবে হ্যাঁ, ওই 17.5 ঘন্টা ধরে কথা বলাটা সত্যি অনেক বোরিং। ওটা আমি করতে পারবো না, ওটা অনেক কষ্টকর ছিল। উফ, ছাড়ুন না বাকে, আপনি অনেক খারাপ, আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন। কষ্ট যেন উনি একাই পেয়েছে, আমি তো কষ্ট পাইনি। এতগুলো মাস ধরে আমাকে অ্যাভয়েড করে, আমাকে কষ্ট রেখে এখন এসছে উনি ওনার কষ্ট দেখাতে। আমি একদিন অ্যাভয়েড করেছি, তাতে ওনার এত কষ্ট লেগে গেছে। আর উনি যে এত দিন ধরে আমাকে অ্যাভয়েড করে চলেছে, তাতে যেন কিছুই হয়নি। আপনি চেয়েছিলেন আমি ভালো রেজাল্ট করি, ভালো কথা, সেটা তো এমনি বললেও হতো, এত নাটকের কি দরকার ছিল? আমার মনের মধ্যে ফিলিংস জাগিয়ে তারপর আমাকে অ্যাভয়েড করে উনি মহান হতে চাইছেন। কে চেয়েছে আপনার মহানুভবতা? আমি তো শুধু আপনাকেই চেয়েছিলাম। আপনি যদি ভালো করে বলতেন আমি কি শুনতাম না? যে মেয়ে নিজের বাবার কথা এত বছরে শুনলো না, সে কিনা আমার কথা শুনবে, এটা তুমি আমাকে বিশ্বাস করতে বলো? তা বলে এত বড় অভিনয়, এত বড় ছলনা আমার সাথে? না, আমি তোমার সাথে ছলনা করেছি এটা সত্যি, কিন্তু আমি চেয়েছিলাম তুমি আমার লুক দেখে দাও, তুমি আমাকে ভালোবাসো, আমি মানুষটাকে ভালোবাসো, আমাদের মধ্যে ভালোবাসাটা থাকে সারা জীবনের জন্য, সেটা যেন কোনো পরিস্থিতিতেই নষ্ট না হয়। একটা সুন্দর হ্যান্ডসাম ছেলের প্রেমে তো সবাই পড়ে, কিন্তু তুমি প্রেমে পড়েছ একটা সরল ছেলের, যাকে নিয়ে সবাই মজা করতো, কিন্তু তুমি তাকে ভালোবেসেছো। আর এখানেই তোমার মনের যে সুন্দর দিকটা আছে সেটা তুমি আমার সামনে প্রকাশ করেছো, আর তাই তো তোমাকে আমি আরও ভালোবেসে ফেলেছি। আর তোমার কাছে আমি সারাটা জীবন এভাবেই থাকতে চাই, বুঝলে? বলে তের কোমরটা ধরে নিজের একদম কাছে নিয়ে আসে। তের চোখে এখনও জল। তের চোখের জলটা হাত দিয়ে মুছে দিয়ে বলে, এখনও কাঁদবে? এতদিন জানতাম আমি মিস্টার স্লো মোশন, কিন্তু এখন তো দেখছি তুমি তার থেকেও স্লো। মানে? মানে নিজের ভালোবাসার মানুষ এত কাছে দাঁড়িয়ে আছে, আর তুমি কিনা শুধু কেঁদেই চলেছ। তুমি কিন্তু বড্ড আনরোম্যান্টিক। কি? আমি আনরোম্যান্টিক?
তুমি যে রোমান্টিক তার তো কোনো প্রমাণ আমি পাইনি। কথাটা বলতে দেরি তে জাঙ্কুকের গাল দুটো ধরে নিজের ঠোঁট জাঙ্কুকের ঠোঁটের সাথে মিলিয়ে দেয়, কিন্তু সঙ্গে সঙ্গেই আবার ছেড়ে দেয়। কি হলো? তোমার চোখের চশমা আর দাঁতের ক্লিপ আমার কাজে ব্যাঘাত ঘটাচ্ছে, ওগুলো খুলে ফেলা হোক বলে জাঙ্কুকের চোখ থেকে চশমাটা খুলে দেয়। ই করো, দাঁতটা বার করো। মানেটা কি? তুমি বার করবে নাকি একটা ঘুষি মেরে মুখটা ফাটিয়ে দেবো? কথাটা শুনে জাঙ্কুক হেসে ফেলে। তারপর সেই প্রথম দিনের ভঙ্গিতেই সে দাঁতটা বার করে। তে জাঙ্কুকের দাঁত থেকে ক্লিপটা খুলে দেয়। চোখের চশমা আর দাঁতের ক্লিপ খুলে দিলেই আমার স্লো মোশন একদম মিস্টার পারফেক্ট বলে আবার একে অপরের ঠোঁটে হারিয়ে যেতে থাকে দুজনে। সো গাইস, দ্যাটস ফর টুডে। জানি না গল্পটা কেমন বানিয়েছি, হাসি মজায় বানিয়ে ফেলেছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।